Good morning. Assessment guidelines for conducting annual examination have already been published. So, today I'm going to show you what are here in the annual assessment for the student of class 8 in English subject. So, let's see. Number 1. The annual assessment of classes 6, 7, 8 and 9 will be done through written examination based on the National Curriculum 2022 of NCTB অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর যে বার্ষিক মূল্যায়ন এটা 2022 সালে এনসিটিবি কর্তৃক যে শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম এর ভিত্তিতেই পরিচালিত হবে। এরপর বলা হচ্ছে 2 নম্বর যে নির্দেশনা দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর ক্লাসেস 6, 7, 8 and 9 will comprise both summative and continuous assessment. সো বন্ধুরা বুঝতে পারছেন যে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নবম শ্রেণীর যে অ্যাসেসমেন্ট এই ফরম্যাটটা বা ধরনটা কেমন হবে, এখানে সামষ্টিক এবং ধারাবাহিক মূল্যায়ন দুটো প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত থাকবে। আউট অফ 100 marks allocated for the assessment of each subject, the summative assessment will carry 70% weightage. সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 100 নম্বরের মূল্যায়নের জন্য 100 নম্বর যে বরাদ্দকৃত 100 নম্বর প্রত্যেক সাবজেক্টের জন্য সামষ্টিক মূল্যায়নের জন্য 100 বরাদ্দকৃত 100 নম্বর এর 70% নম্বর থাকবে out of 100 marks allocated for the assessment of each subject, the summative assessment will carry 70% weightage. অর্থাৎ এই 100 নম্বর প্রত্যেকটা মূল্যায়নের জন্য বরাদ্দকৃত 100 নম্বরের মধ্যে শুধু বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নের জন্য 70% নম্বর বরাদ্দ থাকবে। এখানে ওয়েটেজ মানে বন্ধুরা গুরুত্ব। while the continuous assessment will carry the rest 30%. ধারাবাহিক মূল্যায়নের জন্য 30% নম্বর বরাদ্দ থাকবে। সো বন্ধুরা সহজেই বোঝা গেল যে টোটাল 100 নম্বরের মধ্যে সামেটিভ বা সামষ্টিক মূল্যায়নের জন্য বরাদ্দ থাকবে 70% নম্বর, আর বিভিন্ন সময়ে পরিচালিত ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে 30% নম্বর। এই মোট 100 নম্বর। ফর ইচ সাবজেক্ট দ্য অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট থ্রু এ রিটেন এক্সামিনেশন অফ 100 marks. তার প্রত্যেক সাবজেক্টের জন্য যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এটা কীভাবে পরিচালিত হবে, 100 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে পরিচালিত হবে। দ্য মার্কস অবটেইনড আউট অফ 100 marks রিটেন এক্সামিনেশন উইল বি কনভার্টেড টু 70 marks. তাহলে এই 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে এটা 70% নম্বরে রূপান্তরিত করা হবে। These marks will be combined with the marks obtained from the continuous assessment. এই মার্কসগুলো কী করা হবে, সংযুক্ত করা হবে কোন নম্বরের সাথে, ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরের সাথে সংযুক্ত করা হবে, যেখানে থাকবে 30 নম্বর। টু ক্যালকুলেট দ্য সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট আউট অফ এ টোটাল অফ 100 marks. 100 নম্বরের মধ্যে ফলাফল গণনার ক্ষেত্রে বিষয়ভিত্তিক এভাবে গণনা করা হবে, নম্বরগুলো এভাবে গণনা করবে। অর্থাৎ বন্ধুরা 100 নম্বর এর মধ্যে শিক্ষার্থী পরীক্ষা দেবে, এর মধ্যে টোটালি যদি সে 80 নম্বর পায় 100-র মধ্যে, তাহলে 80-র 70% 27 56 নম্বর। এই 56 নম্বর আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে বরাদ্দকৃত 30 নম্বরের মধ্যে সে কত পেল, এই 30 নম্বরের মধ্যে যদি সে 20 পায় বা 25 পায়, 25 আর 56 এর দুটো যোগ করে তার টোটাল মার্কস নির্ধারিত হবে বন্ধুরা। সো পরবর্তী পয়েন্টে আসি আমরা। The continuous assessment as outlined in the subject-wise guidelines must be completed in each education institution before the annual examination. তাহলে এই ধারাবাহিক মূল্যায়নের যেটা অ্যাজ আউটলাইন মানে যেভাবে এর নকশা করা হয়েছে, যেভাবে বলা হয়েছে, যেটা সাবজেক্ট ভিত্তিক যে নির্দেশক এখানে সেটা বলা আছে, এটা অবশ্যই বার্ষিক পরীক্ষার পূর্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে
সম্পন্ন করতে হবে। All records of students' performances in the continuous assessment must be gathered and stored properly. তাহলে এই ধারাবাহিক মূল্যায়নের কার্যক্রমের সমস্ত রেকর্ড বা নথি এগুলো জমা করতে হবে এবং যথাযথভাবে সংরক্ষিত করতে হবে। The subject-wise guidelines for conducting continuous assessment must be followed properly. এই continuous assessment বা ধারাবাহিক মূল্যায়নের যেসব নির্দেশিকা পরিচালনা করার জন্য যেসব নির্দেশিকা এটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। 6 number point, the total time allocated for conducting the summative assessment examination including the objective part will be 3 hours. তাহলে কিনে সামষ্টিক মূল্যায়নের বা সামষ্টিক বা বার্ষিক পরীক্ষা এখানে সামেটিভ এক্সামিনেশন অর্থাৎ সামষ্টিক মূল্যায়নটা এটা পরিচালনা করার জন্য যে সময়টা এটাতে মোট সময় 3 ঘন্টা থাকবে। এর মধ্যে অবজেক্টিভ পার্ট বা নৈর্ব্যক্তিক অংশ অন্তর্ভুক্ত থাকবে 3 ঘন্টার ভিতরেই। দ্য সাবজেক্ট টিচার্স উইল ডেভেলপ দ্য কোশ্চেন পেপার্স। সাবজেক্ট টিচার অর্থাৎ বিষয়ভিত্তিক শিক্ষক এই কোশ্চেন পেপারগুলো তৈরি করবেন ফর দ্য সাবজেক্টস সংশ্লিষ্ট সাবজেক্টে, অর্থাৎ যিনি ইংরেজি শিক্ষক তিনি ইংরেজি সাবজেক্টেরই প্রশ্ন করবেন। দে টিচ ফলোইং দ্য স্যাম্পল কোশ্চেন প্রোভাইড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত বা সরবরাহকৃত যে স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন আছে সেটা অনুসরণ করে সাবজেক্ট টিচার প্রশ্ন করবেন। ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য প্রশ্নপত্র প্রণয়ন করবেন বা যেভাবে শিক্ষা মন্ত্রণালয় করে দিয়েছে সেগুলো অনুসরণ করে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশ্ন তৈরি করবেন। হোয়াইল এনশোরিং ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। এটা প্রণয়ন করার ক্ষেত্রে তিনি বিশ্বস্ততার যথাযথ ধাপ অনুসরণ করবেন। দ্য হেডস অফ কনসার্নড ইনস্টিটিউশন ইন কোলাবোরেশন উইথ দ্য সাবজেক্ট টিচার। বিশ্বভিত্তিক শিক্ষকের সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান will take the required measures যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন বার্ষিক অনুষ্ঠানের অ্যান্ড এনশিওর দ্য লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। এবং বিশ্বস্ততার ধাপটা বা ইয়েটা ধরে রাখবেন, অর্থাৎ বিশ্বস্ততাটা এখানে যেন পুরোপুরি অনুসরণ করা হয়, এখানে যেন কোনো বিশ্বস্ত বা গোপনীয়তাটা তিনি ধরে রাখেন। টিচার্স হু ডেভেলপ দ্য কোশ্চেন or test items are also responsible for providing the sample answers. যে শিক্ষক এ প্রশ্ন তৈরি করবেন তাকে এই কাজটা করতে হবে যে স্যাম্পল আনসার নমুনা উত্তরটাও তাকে তৈরি করে দিতে হবে টু দ্য ওপেন এন্ডেড অ্যান্ড অর মোর সাবজেক্টিভ টাইপ টেস্ট টাস্ক। অর্থাৎ উন্মুক্ত যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের উত্তর এবং সাবজেক্টিভ টাইপ অর্থাৎ যখন সাবজেক্টিভ প্রশ্ন হচ্ছে যে প্রশ্নগুলোতে প্রশ্ন উত্তরদাতার মতামত ব্যক্তিগত মতামত চাওয়া হয় সেই সব প্রশ্নকে সাধারণত সাবজেক্টিভ টাইপ কোশ্চেন বলা হয়। আর ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে যেসব প্রশ্নে আমরা ব্যক্তিগত মতামতের চেয়ে বরং ইয়েস নো এই জাতীয় প্রশ্নের চেয়ে আরও কিছু জানতে চাই, এইসব প্রশ্নকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন বলি। Number 10, the schools will provide answer scripts for students to write the answers in the summative examination. সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীরা তাদের উত্তর লেখার জন্য যে স্ক্রিপ্ট দরকার হবে, উত্তরপত্র দরকার হবে, এটা প্রতিষ্ঠান সরবরাহ করবে। However, no separate OMR sheets, answers, scripts will be provided for the objective items. অবজেক্টিভ আইটেম বা নৈর্ব্যক্তিক অংশের জন্য কোনো OMR বা আলাদা কোনো উত্তরপত্র প্রদান করা হবে না। স্টুডেন্টস উইল হ্যাভ টু রাইট দ্য আনসার্স টু দ্য অবজেক্টিভ আইটেমস ইন দেয়ার আনসার স্ক্রিপ্টস। এই উত্তরপত্রেই তাদেরকে এই নৈর্ব্যক্তিক অংশের উত্তরও লিখতে হবে। সো বন্ধুরা এখানে মনে হয় এই নির্দেশনাগুলো বোঝা গিয়েছে। নাম্বার 11, অ্যাসেসমেন্ট ফর দ্য স্পেশালাইজড সাবজেক্ট আন্ডার মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল স্ট্রিমস উইল বি হেল্ড ইন দ্য সেম মেথড অ্যাজ দে আর কন্ডাক্টেড বিফোর। তো বন্ধুরা এখানে মাদ্রাসা এবং ভোকেশনাল যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানকার মূল্যায়নগুলো বিশেষায়িত বিষয়ের জন্য যে মূল্যায়নগুলো আগের নির্দেশনা অনুযায়ী তাদেরকে এগুলো পরিচালিত করতে হবে, যেমনটা আগে হতো সেভাবে।
Assessment of all subjects of class 10 will be held in the same method. দশম শ্রেণীর মূল্যায়ন প্রক্রিয়াটা will be held in the same method, একই উপায়ে অনুষ্ঠিত হবে as they were conducted before, যেমনভাবে আগে হতো, অর্থাৎ আগে সিলেবাসে যেভাবে তার পরীক্ষিত সেভাবেই দিতে হবে। Now, subject-wise guidelines for conducting annual summative assessment for the academic year 2024. So, আমরা এখন কি দেখব বন্ধুরা? Subject-wise guideline, বিষয়ভিত্তিক যেসব নির্দেশনা রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। Subject English class 8, guidelines for developing questions. যিনি কোশ্চেন ডেভেলপ করবেন তিনি কি কি নির্দেশনা অনুসরণ করবেন? Number 1, questions should be based on the competencies, skills and knowledge focused in the competencies of the NCTP textbook as prescribed by the syllabus outlined in the guideline. Questions should be based on the competencies or skills. যেসব কম্পিটেন্সি বা স্কিল, কম্পিটেন্সি হচ্ছে যোগ্যতা, স্কিল হচ্ছে দক্ষতা এবং জ্ঞান, বিভিন্ন এনসিটিভি কর্তৃক প্রস্তুতকৃত টেক্সট বইয়ে বিভিন্ন অভিজ্ঞতায় যেসব যোগ্যতা, দক্ষতা এবং জ্ঞানের উল্লেখ আছে তার উপর ভিত্তি করে প্রশ্ন প্রণয়ন করতে হবে, যেভাবে নির্দেশনায় নির্দেশিত আছে বা নির্দেশনা দেওয়া আছে, অ্যাজ প্রেসক্রাইব, যেভাবে বলা হয়েছে বাই দ্য সিলেবাস আউটলাইন, যে সিলেবাসের যে নকশা সেখানে যেমন করে নির্দেশনা সেটা অনুসরণ করে করতে হবে। কোশ্চেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট। তাহলে কোশ্চেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার, তাহলে রিডিং সেকশন একটা এবং গ্রামার সেকশন একটা, এই সেকশনগুলোতে প্রশ্ন করতে হবে, মাস্ট বি সেট, প্রশ্ন তৈরি করতে হবে ফ্রম দ্য আনসিন টেক্সটের উপর ভিত্তি করে করতে হবে, হুইচ শুড সিমিলার টু দ্য রিলিভেন্ট টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুক। তাহলে টেক্সট বুকে যেমন টেক্সট আছে অনুরূপ মানের টেক্সট হতে হবে। ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি, জেনার অ্যান্ড স্টাইল, বিশেষ করে কাঠিন্যের যে লেভেল বা এখানে ধাপ রয়েছে, জেনোর ধরন রয়েছে এবং স্টাইল, এবং কোনো কিছু যেরকমভাবে হওয়ার কথা ছিল সেই রকমভাবে, অর্থাৎ টেক্সটটা মূল বইয়ে টেক্সটে যেমন করে কাঠিন্যের লেভেল থেকে ধরি, বা এখানে জেনোরটা হতে পারে এটা কবিতা অথবা একটা স্টোরি অথবা একটা ডিসক্রিপটিভ রাইটিং অথবা এই জেনোরগুলো স্টাইল মেনে প্রশ্নকর্তাকে প্রশ্ন তৈরি করতে হবে। টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। তাহলে টাস্ক ফর রাইটিং পার্টের যে কাজগুলো নিড টু বি সেট, এটা মানে সাজাতে হবে, কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং, সেই সব রাইটিং বা লিখিত কাজের উপর ভিত্তি করে স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম, যেসব কার্যক্রম তারা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে করেছিল। হাউএভার, নো রাইটিং টাস্ক অর টপিকস শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল সেটিং কোশ্চেন্স। প্রশ্ন যখন করা হবে কোনো টাস্ক বা কার্যক্রমকে সরাসরি কপি করা বা অনুসরণ করা যাবে না। নাম্বার 4, কোশ্চেন সেটার need to provide the sample answers and rubrics for marking the essay type or open-ended writing tasks. Question setters need to provide, যিনি প্রশ্ন করতে হবেন তিনি সরবরাহ করবেন স্যাম্পল আনসার্স, নমুনা উত্তর সরবরাহ করবেন, and rubrics, এবং মূল্যায়নের জন্য যেসব মাপকাঠি রয়েছে, যেসব মাপকাঠি অনুসরণ করে মূল্যায়ন করতে হবে, তো সেগুলো তিনি সরবরাহ করবেন। এই এসে টাইপ এবং ওপেন এন্ডেড উন্মুক্ত প্রশ্ন এবং এসে টাইপ বড় প্রশ্ন মূল্যায়নের ক্ষেত্রে রুব্রিক্সগুলো বা মূল্যায়নের মাপকাঠি গুলো তিনি আগে সরবরাহ করবেন। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2004। এক্সপিরিয়েন্স আমরা আগে জেনেছি এগুলো নির্দেশনা হচ্ছে ক্লাস 8-এর ছাত্রদের জন্য। এক্সপিরিয়েন্স 6, 7, 8
তাহলে অভিজ্ঞতা 6, 7 এবং 8 এই 3 অভিজ্ঞতা থেকে প্রশ্ন থাকবে। টাইটেল 6 এক্সপিরিয়েন্স ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ নাম্বার 79, 95। Experience 7, a hole in the fence, pages 96 up to 116. Experience 8, life in the woods, page 117 up to 137. সো আমরা 3টা অভিজ্ঞতা থেকেই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পাবো বন্ধুরা। অ্যাসেসমেন্ট ফরম্যাটটা কেমন হবে, ধরনটা কেমন হবে, কাঠামো কেমন হবে আমরা দেখিনি। লার্নার্স উইল বি অ্যাসেসড অন বোথ কন্টিনিউয়াস অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে শিক্ষার্থীদেরকে ধারাবাহিক এবং বার্ষিক মূল্যায়নের উপর মূল্যায়ন করা হবে। হাউএভার দ্য ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ পার্টস অফ অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য ওয়েটেজ অ্যাজ শোন বিলো। এটা আগে বলা হয়েছে বন্ধুরা যে ফর্মেটিভ অর্থাৎ কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের অংশের জন্য যে ওয়েটেজ অর্থাৎ গুরুত্ব সেটা নিচের মতো করে হবে। কন্টিনিউয়াস বা ধারাবাহিক মূল্যায়নের জন্য নম্বর বরাদ্দকৃত থাকবে 30% নম্বর। সামেটিভ বা সামষ্টিক মূল্যায়নের জন্য বরাদ্দকৃত নম্বর বা ওয়েটেজ বা এখানে গুরুত্ব থাকবে 70% গুরুত্ব। সো আমরা পরবর্তী অংশে আসি বন্ধুরা। নাম্বার ডি, কন্টিনিউয়াসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। টিচার্স মাস্ট গিভ প্রায়র নোটিফিকেশনস টু স্টুডেন্টস। শিক্ষক পূর্বে কী করবেন, শিক্ষার্থীদের নির্দেশনা দেবেন। গিভ প্রায়র নোটিফিকেশন, পূর্বেই নির্দেশনা দেবেন। এখানে হচ্ছে নোটিফিকেশন করবেন, জানিয়ে দেবেন টু স্টুডেন্টস শিক্ষার্থীদের, এক্সপ্লেনিং দ্য ডিটেলস of when and how the continuous will be conducted। তাহলে কখন কিভাবে ধারাবাহিক মূল্যায়নটা হবে এটা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে হবে। শিক্ষক এটা পূর্বেই জানিয়ে দিবেন। টিচার্স মাস্ট সিলেক্ট দ্য মেনশনড আইটেমস ফর সিএ। টিচার্স মাস্ট সিলেক্ট দ্য মেনশনড আইটেমস, তাহলে উল্লিখিত আইটেমগুলো নির্বাচন করবেন ফর সিএ কন্টিনিউয়াসমেন্টের জন্য। সিএ means continuous assessment from the given syllabus, প্রদত্ত সিলেবাস থেকে শিক্ষক এটা করবেন। The concerned teachers also have to keep a record of students' performance in various continuous assessment tasks and compile the final grades for the continuous assessment part obtained by each student by the end of the year। তাহলে শিক্ষক কী করবেন বন্ধুরা, the concerned teachers also have to keep a records of students' performance। তাহলে শিক্ষকরা কী করবেন, শিক্ষকগণ শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের তাদের পারফরমেন্স বা কৃতিত্ব, তাদের যে অ্যাচিভমেন্টগুলো অর্থাৎ তারা কোথায় কেমন করলো, এটি এই পারফরমেন্সগুলো বিভিন্ন ধারাবাহিক মূল্যায়নে তাদের যে অর্জিত দক্ষতাগুলো বা পারফরমেন্সগুলো বা কৃতিত্বগুলো এগুলো রেকর্ড সংরক্ষণ করবেন এবং কম্পাইল দ্য ফাইনাল গ্রেডস এবং চূড়ান্ত ধাপ বা গ্রেড তিনি সম্পাদনা করবেন বা শেষ করবেন ফর দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পার্ট, এই ধারাবাহিক মূল্যায়নের অংশটাতে অবটেন্ড বাই ইচ স্টুডেন্ট বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। প্রত্যেক শিক্ষার্থীর বছরের শেষে তার প্রাপ্ত কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে বিষয়াদি এগুলো তিনি সম্পাদনা করবেন। অর্থাৎ সমস্ত মাস ধরে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষক প্রত্যেকটা বিষয়ের, বিশেষ করে ইংরেজি বিষয়ের যেহেতু কথা বলছি, ইংরেজি বিষয়ের বিভিন্ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ধারাবাহিক মূল্যায়নের শিক্ষার্থীদের প্রাপ্ত সবগুলো রেকর্ড সংরক্ষণ করে সেগুলো কম্পাইলেশন করবেন, একত্রিত করে শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করবেন, বিশেষ করে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে। এরপরে আমরা দেখব নেমস অফ আইটেমস, টাস্ক, মার্কস অ্যালোকেটেড, হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্কের জন্য 10 নম্বর বরাদ্দ আছে বন্ধুরা, অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার। তাহলে হোমওয়ার্কটা স্পেসিফাই করবেন শিক্ষক, এটার জন্য নম্বর বরাদ্দ থাকবে 10। ক্লাসওয়ার্কটা কেমন, ক্লাসে শিক্ষক কাজ দেবেন, কাজ দিয়ে মূল্যায়ন করবেন।
এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক, এটা ইন্ডিভিজুয়াল দিতে পারেন, গ্রুপ ওয়ার্কও দিতে পারেন। কমপ্লিটিং টেবল অর চার্টস, কোনো একটা টেবিল বা চার্ট তিনি সম্পন্ন করতে দিতে পারেন, ফ্লো চার্ট করতে দিতে পারেন, অ্যাজ গিভেন ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, সংশ্লিষ্ট যে অভিজ্ঞতা আছে সেখানে। সি দ্য সিলেবাস ইন সেকশন বি, এখানে সেকশন বিতেও একটা সিলেবাস আছে অফ দ্য টেক্সট বুক। আচ্ছা, আমরা পরেরটা দেখি। প্রজেক্ট ওয়ার্কের জন্য বরাদ্দ কিন্তু নম্বর 10। প্রজেক্ট ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, সি দ্য সিলেবাস ইন সেকশন বি অফ দ্য টেক্সট বুক। তাহলে প্রজেক্ট ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তাহলে সংশ্লিষ্ট অভিজ্ঞতা যেভাবে নির্দেশিত আছে, হ্যাঁ, টেক্সট বুকের সেকশন বিতে নির্দেশনা পাওয়া যেতে পারে, এর জন্য বরাদ্দ নম্বর 10, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ কিন্তু নম্বর 10। এই টোটাল হচ্ছে 30 নম্বর। আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়নের জন্য 30 নম্বর। তাহলে বন্ধুরা, ক্লাস ওয়ার্কের জন্য 10, এরপরে হচ্ছে আমরা হোমওয়ার্কের জন্য 10 এবং প্রজেক্ট ওয়ার্কের জন্য 10, টোটাল 30 মার্কস। সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। টাইপ অফ এক্সামিনেশন রিটেন, তো পরীক্ষা হবে লিখিত, ফুল মার্কস 100। আমরা একদম প্রথম যে কলাম এখানে দেখতে পাচ্ছি স্কিল ও কম্পিটেন্সিস কাভার্ড, তাহলে যেসব স্কিল বা কম্পিটেন্সি কাভার করা হবে সেটা বাম পাশের ঘরে আছে। টাইপ অফ টেস্ট, টাস্ক অর আইটেমস, নাম্বার অফ আইটেমস, টোটাল মার্কস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রিডিং 20 মার্কস। রিডিংয়ে কী কী প্রশ্ন থাকবে বন্ধুরা? টাইপ অফ টেস্ট আইটেম অর আইটেমস, এমসিকিউ। এখানে রিডিংয়ের ক্ষেত্রে এমসিকিউ থাকবে 5টা, প্রতিটা 1 নম্বর করে 5, শর্ট আনসার কোশ্চেন্স। নাম্বার অফ আইটেমস 5, টোটাল মার্কস 2 × 5 = 10, অর্থাৎ 5টা প্রশ্ন প্রতিটা 2 নম্বর করে মোট 10 নম্বর। ট্রু ফলস 1 × 5, 5 নাম্বার, অর্থাৎ সত্য মিথ্যা প্রশ্ন থাকবে, এটা 5 নম্বর। ম্যাচিং, একটা হয়তো টেবলের কলামে কলাম বি বা কলাম সিও থাকতে পারে, 3 কলামের হতে পারে, 2 কলামের হতে পারে, এবং কলাম ম্যাচিংয়ের জন্য 5 নম্বর। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 25 নম্বর বরাদ্দ, যেটা হচ্ছে 20 নম্বর বরাদ্দ, এটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে তো নম্বর 5, 10, 15, 25, একটু মনে হয় নাম্বার বরাদ্দের একটু সমস্যা আছে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশটা দেখি। অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পোয়েম 20 মার্কস। অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পোয়েম 20 মার্কস, কবিতার উপরেও 20 নম্বর বরাদ্দ। সামারি রাইটিং 5। আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম, প্রদত্ত কবিতায় মেটাফোর বা উপমা খুঁজে নেওয়া, শনাক্ত করা, এটার জন্য নম্বর 10। এরপরে গ্রামার 30 মার্কস। ইউজিং কোহেসিভ ডিভাইস, আমরা ক্লাসে শিখেছিলাম যে রেজাল্ট শো করতে, উদাহরণ দিতে, আগের কথার সাথে পরের কথার মিল করতে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস আমরা ব্যবহার করেছিলাম। সে কোহেসিভ ডিভাইসের ব্যবহার এখানে 5 নম্বর। কোহেসিভ ডিভাইসের প্রশ্ন থাকবে 5টা। রাইট ফর্ম অফ ভার্বস 10। ইউজিং নন ফিনিশ 5। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস 5। এরপর রাইটিং 30 মার্কস। রাইটিং সিবি 10 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ 10 মার্কস। রাইটিং ফর্মাল লেটার 10 মার্কস, টোটাল 100 মার্কস। সো সর্বশেষ নির্দেশনা এনবি নোটা বেনি, এখানে বলা আছে বন্ধুরা, কোশ্চেন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস অফ সিমিলার নেচার অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি to give options for the candidates to choose from. Thus, candidates will have the flexibility to choose any one out of 3 tasks. সেখানে সর্বশেষ বলা হচ্ছে বন্ধুরা যে কোশ্চেন সেটার কী করবেন, এটা করতে পারেন ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস, বিকল্প প্রশ্ন রাখতে পারেন, অফ সিমিলার নেচার, একই ধরনের প্রশ্নের, অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি, এবং কাঠিন্যের ধরনটাও তিনি মাথায় রাখবেন। টু গিভ অপশনস ফর দ্য ক্যান্ডিডেটস, শিক্ষার্থীদের পছন্দ ক্রম, তাদের পছন্দ ক্রম থেকে বেছে নেওয়ার একটা বিষয়াদি তিনি দেবেন। দাস ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি, এভাবে পরীক্ষার্থীদের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকবে। টু চুজ এনি ওয়ান আউট অফ দ্য 3 টাস্ক, 3 ধরনের কাজের ভিত্তিতে একটা
বেছে নিতে তারা পারবে। এরপরে স্যাম্পল কোশ্চেনটা দেখে নেব। স্যাম্পল কোশ্চেন্স ফর দ্য রিটেন অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। অ্যানুয়াল সামিট অ্যাসেসমেন্ট 22-24, sample question, subject English class 8, time 3 hours, marks 100, reading part. Read the following story, answer the questions that follow. The wise merchants and the golden grain. So বন্ধুরা, once in a small village in Korea, there lived a wise and kind-hearted merchant named Sulchu. He was known for his generosity and fairness. Sulchu had a younger brother named Hyunsu, was greedy and selfish. While Sulchu worked hard to trade goods and help the villagers, Hyunsu spent his days lounging and scheming how to get rich without effort. So বন্ধুরা, এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি, অনুরূপ একটা টেক্সট আমরা হয়তো মূল বইতেও পড়েছি। তো অনুরূপ মূল বইয়ের সরাসরি সেন্টেন্স কপি না করে অনুরূপ আরেকটা টেক্সট এখানে ডেভেলপ করা হয়েছে, যার ভিত্তিতে আমরা সেকশন এতে আমরা 5টা এমসিকিউ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের নম্বর 1 করে, মোট 5 নম্বর। সেকশন বিতে রাইট আনসার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে অপিনিয়নেড কোশ্চেন্স আছে 5টা প্রশ্ন, প্রতিটা 2 নম্বর করে 10 নম্বর। নাম্বার 2 কোশ্চেন্স, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা টেক্সট ছোট্ট করে দেওয়া আছে, এর উপরে কি ট্রু ফলস এর উপর প্রশ্ন দিচ্ছে 5টা। এরপর বি নম্বর সেকশন, কলাম এ কলাম বি ম্যাচিং। এখানে যেমন ডিউ কাভার্ড গ্রাস, বার্ডস ফ্লোয়িং, টেম্পল বেল, এগুলো আমরা মূল বইয়ে পড়েছি। অনুরূপভাবে শিক্ষক কলাম ম্যাচিংয়ের একটা প্রশ্ন করে দেবেন। নাম্বার সি, রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস। দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি। ফোকাস অন মেইন আইডিয়া, ইউজ অফ ওন ওয়ার্ডস, keep it brief, maintaining the original meaning. তো এগুলো মাথায় অনুসরণ করে ও মাথায় রেখে কোনো একটা টেক্সটকে পড়ে সামারি লিখতে হবে নিজের ভাষায়। শিক্ষিতদের নিজের ভাষায় সামারি লিখবে। এরপরের অংশের প্রশ্ন হচ্ছে, হিয়ার ইজ এ পার্ট অফ দ্য পোয়েম ও টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি বিসি শেলি। Read it and identify the metaphors used in the poem. Use the following table to complete the activity. এখানকার নম্বর হচ্ছে 10, ও টু দ্য ওয়েস্ট উইন্ড পার্সি বিসি শেলি। তো এখানে একটা কবিতা আছে, এখানে এটা পড়ে এখানকার ভিতর থেকে মেটাফোর কি আছে এই মেটাফোরগুলো শনাক্ত করতে হবে। সো আমরা লাইন অফ দ্য পোয়েম, কম্পেয়ারিং পার্সন অর থিং, মেটাফোর কম্পেয়ার টু, যার সাথে তুলনা করা হয়েছে। রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, এখানে কী জন্য এটা মেটাফোরটা ব্যবহার করা হয়েছে। গ্রামার 30 মার্কস। এখানে আমরা দেখতে পাচ্ছি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য 5 কোয়েসিভ ডিভাইসেস। 5টা কোয়েসিভ ডিভাইস শিক্ষার্থীদের কী করতে হবে, শনাক্ত করতে হবে। ইউজ ইন দ্য টেক্সট, এই টেক্সটে ব্যবহার করা হয়েছে যেগুলো। অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে সেগুলো ব্যবহার করার যে উদ্দেশ্যগুলো সেগুলো বিশ্লেষণ করতে হবে। ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা পূর্ণ করতে নিচের টেবিলটা ব্যবহার করতে হবে। এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো এই টেক্সটে আমরা যেসব কোয়েসিভ ডিভাইসেস পাবো সেগুলো বাম পাশে লিখবো, আর ডান পাশে লিখবো পারপাস অফ ইউজিং ইট। অর্থাৎ কোনো কোয়েসিভ ডিভাইসেস আমরা রেজাল্ট বা ফলাফল দেখানোর জন্য, কোনো কোয়েসিভ ডিভাইসেস আমরা অল্টারনেটিভ আইডিয়া দেখানোর জন্য ব্যবহার করব, এগুলো আমরা ডান পাশে লিখব। নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। সো আমরা একটা এখানে টেক্সট বেসড একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যেখানে কিছু ব্ল্যাঙ্ক রয়েছে এবং প্রতিটা ব্ল্যাঙ্কে ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে এবং প্রত্যেকটা ভার্বকে আমরা রাইট ফর্মে ব্যবহার করতে হবে এখানে। অর্থাৎ আগের প্রশ্নের ধরন অনুযায়ী এই প্রশ্নটা করা হয়েছে। এটা অবশ্যই আনসিন, কোনো বই থেকে সরাসরি কোনো কপি করার টেক্সট নয়। Number 6, here is a story of Maria. There are some gaps in the story. Now fill in the blanks with the appropriate non-finite verbs, gerund, participles and infinitive. তাহলে gerund, participle and infinitive কে ব্যবহার করে টেক্সটটা কমপ্লিট করতে হবে। এখানে 5টা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, 5টার জন্য 5 নম্বর বরাদ্দ। এরপরে বন্ধুরা এখানে যদিও ব্ল্যাঙ্ক সংখ্যা বেশি আছে, ওকে বন্ধুরা, এরপরের প্রশ্ন,
7. Read the following sentences. অর্থাৎ বন্ধুরা আরেকবার আমরা একটু কারেকশন নেই 6 নম্বর কোশ্চেনে, যদিও এখানে 5 নম্বর বরাদ্দ এবং 1/5, অর্থাৎ প্রথমত মনে হতে পারে যে 5টা শূন্যস্থান, কিন্তু আসলে এখানে শূন্যস্থান দেওয়া আছে অধিক 10টা শূন্যস্থান দেওয়া আছে, তার মানে প্রতিটা শূন্যস্থানের জন্য 0.5 মার্কস হবে। নাম্বার 7, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস। সময়বাচক যেসব সময় নির্দেশক বিভিন্ন অ্যাডভার্বিয়াল এগুলো শনাক্ত করতে হবে টেক্সটটা পড়ে। দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইস। দেন রাইট নিউ সেন্টেন্সেস, নতুন সেন্টেন্স লিখতে হবে ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইস। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য নতুন করে টাইম অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে হবে। সেম অ্যাডভার্বিয়ালস ফর ইস, অনুরূপ অ্যাডভার্বিয়াল ব্যবহার করে কী করতে হবে, নিউ সেন্টেন্স লিখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ইস্টারডে একটা টাইম অ্যাডভার্বিয়াল, রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। এভরি ফ্রাইডে, এই যে এভরি ফ্রাইডে, ইস্টারডে, এগুলো টাইম অ্যাডভার্বিয়াল, এগুলো ফলো করে নতুন বাক্য অনুসরণ করতে হবে, লিখতে হবে। রাইটিং পার্ট সি, ফর কোশ্চেন্স 8-10 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দেয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস। তাহলে টেক্সটকে পুরোপুরি অনুসরণ করে লিখতে হবে, টেক্সটে যেমন আছে। যেমন 8 নাম্বার 8, a reputed social service organization named Green Friends is willing to appoint some skilled and qualified gardeners for their ongoing projects. They want eligible and sensible comrades with SSC and 2 years of working experience in this field, who will facilitate and support all aspects of guidelines in the project. If you think you are suitable and qualified candidates for the post, write a CV for the job. The following points must be mentioned in your CV. Create a header with contact information. একটা হিডার কন্ট্যাক্ট ইনফরমেশন সহ একটা হিডার লিখতে হবে। ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে। প্রোভাইড এডুকেশন ডিটেলস, প্রোভাইড ইউর রিলেভেন্ট স্কিলস, যদি কোনো স্কিল থাকে। ডিসক্রাইব ইয়ার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল অ্যাট্রিবিউটস। গিভ 2 রেফারেন্সেস, 2জন ব্যক্তির রেফারেন্স থাকবে। নাম্বার 9, রিড দ্য স্টোরি বিলো, ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। তাহলে স্টোরিটা, নিচের স্টোরিটা পড়বো। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি, এই স্টোরিটার, গল্পটার টপিকটা অনুমান করার চেষ্টা করব। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, এরপরে যে অংশটা দেওয়া আছে সেটা অনুসরণ করে আমরা উত্তর লেখার চেষ্টা করব। এখানে কি বলেছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন 150 ওয়ার্ডস। তাহলে আগে একটা টেক্সট দেখলাম, এর উপর ভিত্তি করে নতুন একটা টেক্সট আমরা ফর্মুলেট করব 150 শব্দের মধ্যে। হিয়ার আর সাম থট provoking questions on early marriage that you may use to write the paragraph. Thought provoking অর্থাৎ চিন্তার উদ্রেককারী কিছু এখানে কি আছে, প্রশ্ন রয়েছে, এগুলো ব্যবহার করে কী করতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে। হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ, বাংলাদেশে বাল্য বিবাহের প্রাথমিক কারণগুলো বা উপাদানগুলো কী কী। হোয়াট আর দ্য প্রবলেমস উইথ আর্লি ম্যারেজ, বাল্য বিবাহের সমস্যাগুলো কী কী। হাউ ডাজ আর্লি ম্যারেজ অ্যাফেক্ট দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়াং গার্লস। তাহলে তরুণ বা কম বয়সী মেয়েদের শারীরিক, মানসিক এবং আবেগিক ক্ষেত্রে বাল্যবিবাহ কীভাবে প্রভাবিত করে। হাউ টু স্টপ আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ কীভাবে থামাতে হবে, এই পয়েন্টগুলো অনুসরণ করে প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার 10, সাপোজ ইউ আর রাতুল, ইউ হ্যাভ বিন shortlisted in the creative writing category of the National Education Week competition this year. এই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিযোগিতায় তুমি সংক্ষিপ্ত তালিকায়, ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরিতে সংক্ষিপ্ত শিক্ষার্থীদের তালিকায় তোমার নাম আছে। ইন দিস কেস, এই ব্যাপারে ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার, তোমার একটা ফরওয়ার্ডিং লেটার দরকার হবে। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন অর লেটার টু দ্য হেড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার। এখন প্রধান শিক্ষক নিকট একটা দরখাস্ত লিখো
একটা ফরওয়ার্ডিং লেটার বা চিঠি চেয়ে, অর্থাৎ একটা দরখাস্ত যেটা দিয়ে তুমি সেখানে অংশগ্রহণ করবে। ইউর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার। ফর্মাল লেটার বা আবেদনপত্রের যে বেসিক ক্রাইটেরিয়া বা মিনিমাম স্ট্যান্ডার্ড বা ধরনগুলো থাকা দরকার তা থাকতে হবে। আনসার্স টু দ্য অবজেক্টিভিটি মার্কড কোশ্চেন্স। সো এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম সেগুলোর উত্তরটা আমরা এখানে দেখতে পাবো। মোটামুটি ওনারা একটা ফরম্যাট দিয়ে রাখছে, আমরা এগুলো একবার দেখলেই বুঝতে পারবো। সো এগুলো আর উপর ভিত্তি করে শিক্ষক প্রশ্ন প্রণয়ন করবেন এবং শিক্ষিতরা সেভাবে উত্তর দেবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ড।